আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই? কি অবস্থা? পড়াশোনা কেমন চলছে? একটু কমেন্টে লিখতে পারেন। আজকে আমরা খুবই অগুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়বো। জ্বর কমেছে আপনার? হ্যাঁ, জ্বর কমে গেছে, আলহামদুলিল্লাহ, সবই ঠিক আছে। মাঝখানে একটু ডেঙ্গু জ্বর হয়েছিল। এই বিষয় অগুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা লেকচার, কারণ এই অংশ থেকে সাধারণত খুব বেশি প্রশ্ন আসে না। আজকে যেটা আমরা পড়বো যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, লেকচার নাম্বার 10। এখান থেকে খুব বেশি প্রশ্ন বিসিএস পরীক্ষা আসে না, বাট না আসলেও গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সমূহ সম্ভাবনা রয়েছে, শুধু সম্ভাবনা না, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথমে আছে, দেখেন, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। প্রথমে বলা আছে রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা, কার্যক্রম। এখানে বলা আছে যে রাজনৈতিক, স্যার 9 নম্বর লেকচারটা আবার নিতে হবে। 9 নম্বর লেকচারে কি হয়েছিল? 9 কি ছিল, কি হয়েছিল? বুঝিনি, একটু কমেন্টে লিখে দেন বিস্তারিত। এখন দেখেন এইখানে 8 নম্বর লেকচারে, মানে 10 নম্বর লেকচারে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই। জাস্ট এখানে আপনার বলা আছে রাজনৈতিক দল কারা, রাজনৈতিক দল কারা, এদের কথা লেখা আছে। সরকার ব্যবস্থা 2 হয়নি। হাই স্যার, ক্লাস করিয়েছে, বুঝি নাই ভালোভাবে। আহা, ওকে, কমেন্টে লিখে রাখতে পারেন এসে, ছেড়ে দেন না একটু। ওকে, চলেন আমরা এই সরকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করার আগে এই ভাই, আমি পরে দেখা দেখে তুই কেমন ফিরে গেছিস, তুই মিনিটে এসে দেখা বলে না এই দাম ভাই এই হলো মূল কথাবার্তা। চলেন তাহলে শুরু করা যাক। বেশি তথ্য ছিল না, আর কিছুই বুঝি নেই। ওকে, ঠিক আছে, যদি এটা কর্তৃপক্ষ আবার দেয় তাহলে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারটা আবার করবো, আর যদি না দেয় তাহলেও ইনশাল্লাহ অন্য সময় আমরা শর্ট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো। এখানে দেখেন, সরকার গঠনের জন্য বা রাজনৈতিক দল গঠনের জন্য যেসব ক্রাইটেরিয়া আছে এইগুলো সম্পর্কে কিছু কথাবার্তা লেখা আছে। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল হলো গণতন্ত্রের প্রাণ। একটা লাইন লিখে রাখেন প্রথমে, রাজনৈতিক দলকে বলা হয় গণতন্ত্রের প্রাণ। অর্থাৎ বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র যেটা, এই গণতন্ত্রের প্রাণ হলো রাজনৈতিক দল। ওকে, এখন এইটা হলো রাজনৈতিক গণতন্ত্রের মূল কথাটা। এই ব্যাপারে কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত দিবে এটাই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত। আমি তো নিজের ইচ্ছায় আমার মতো করে কিছু করতে পারবো না। ওই ক্লাসের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ওনাদেরকে আমি বলেছি, এখন ওনারা যেটা ডিসিশন দিবেন এটাই হলো মেইন ডিসিশন। চলেন আমরা মূল কথাবার্তায় চলে যাই। তো এই রাজনৈতিক দল যেটা, রাজনৈতিক দল সম্পর্কে দুইটা কথা লিখেন। আমি একটা একটা করে এখান থেকে পেজ যাচ্ছি, আর পরের পেজে গিয়ে কথাবার্তা বলে দিচ্ছি। রাজনৈতিক দল, রাজনৈতিক দল কাকে বলে? রাজনৈতিক দলের কথা আবার লিখেন যে 1 নম্বরে, রাজনৈতিক দল বলতে বোঝানো হয় এমন একটি সংগঠিত জনগোষ্ঠী যারা নির্দিষ্ট কিছু স্বীকৃত নীতির ভিত্তিতে একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে চায়। এইখানে রাজনৈতিক দলের অনেকগুলো বৈশিষ্ট্য চলে এসেছে। এটা লেখেন এডমন্ড বার্গের মতে, এডমন্ড বার্গ, সমাজবিজ্ঞানী এডমন্ড বার্গ, ওনার মতে রাজনৈতিক দল কাকে বলে? রাজনৈতিক দল বলতে বোঝায় এমন একটি সংগঠিত জনগোষ্ঠী, একটি সংগঠিত, এগুলো কিন্তু বৈশিষ্ট্য রাজনৈতিক দলের। একবারে এখান থেকেই আপনারা রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবেন। সংগঠিত জনগোষ্ঠী যারা একটা স্বীকৃত নীতির ভিত্তিতে একত্রিত হয়ে, যাদের কি থাকে, যারা একটি
স্বীকৃত নীতির ভিত্তিতে একত্রিত হয়ে, স্বীকৃত একটা নীতির ভিত্তিতে একত্রিত হয়ে জাতীয় স্বার্থ সংরক্ষণের চেষ্টা চালায়। জাতীয় স্বার্থ সংরক্ষণের চেষ্টা চালায় কিভাবে? যৌথ প্রচেষ্টার মাধ্যমে। হয়ে যৌথ প্রচেষ্টার মাধ্যমে, যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের চেষ্টা চালায়। এদেরকে বলা হয় রাজনৈতিক দল। তাহলে এখানে রাজনৈতিক দলের কতগুলো বৈশিষ্ট্য উঠে এসেছে দেখেন। প্রথমে 1 নম্বরে লিখবেন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, এরা একটি সংগঠিত জনগোষ্ঠী যারা কি করে, একটা স্বীকৃত নীতি থাকে, যাদের একটা স্বীকৃত নীতি থাকে। স্বীকৃত নীতি কি? যেমন যখন গঠিত হয়েছিল 1885 সালে ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস, এই কংগ্রেসের একটা নীতি ছিল কি? ব্রিটিশ সরকারের বশ্যতা স্বীকার করা এবং ব্রিটিশ সরকারের নিয়ম নীতি যেটা আছে এটা সুন্দরভাবে মানা। এরকম যে কোনো একটা স্বীকৃত নীতি নিয়ে বা কোনো সুনির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রা নিয়ে কোনো একটা রাজনৈতিক দল গঠিত হয়। কেউ কমেন্টে বাংলাদেশ ছাত্রলীগের যে নীতি বা মূল নীতি আছে এইটা সম্পর্কে লিখতে পারবেন কিনা? বাংলাদেশ ছাত্রলীগের মূল নীতি বা মূল স্লোগান যেটা, সেটা কেউ লিখতে পারবেন? 3টা লক্ষ্য নিয়ে কাজ করে বাংলাদেশ ছাত্রলীগ। সব রাজনৈতিক দল, এটাও একটা রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দলেরই একটা মোটো থাকে বা সুনির্দিষ্ট মূলনীতি থাকে বা একটা লক্ষ্যমাত্রা থাকে। এই লক্ষ্যটা কি, কি উদ্দেশ্য নিয়ে কাজ করে? 3টা শব্দ আছে। ছাত্রলীগ যেটা, বাংলাদেশ ছাত্রলীগ, যেটার পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, 4 জানুয়ারি 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষা শক্তি নাকি শান্তি? শিক্ষা শক্তি প্রগতি, শক্তি নাকি শান্তি? শিক্ষা শান্তি প্রগতি, এটা মোস্ট প্রবাবলি শক্তি হয় না, সূচি। সূচি আপু না ভাইয়া বলবো আমি বুঝতেছি না, আপনি আসলে সূচি নামটা পুরো কনফিউজিং নেম। বাকিরা একটু বলেন। শিক্ষা, শান্তি এবং প্রগতি, এই 3টা জিনিস ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের মোটো। তো এইরকমই একটা মূলনীতি থাকবে স্বীকৃত। আর একটা জিনিস কি করবে, এরা একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টা, রাজনৈতিক দলের থাকে যৌথ প্রচেষ্টা যে কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে। এবং আরেকটা বৈশিষ্ট্য রাজনৈতিক দলের ক্ষেত্রে যে তারা জাতীয় স্বার্থ সংরক্ষণের চেষ্টা চালায়, জাতীয় স্বার্থ সংরক্ষণের চেষ্টা চালায়, জাতীয় স্বার্থ সংরক্ষণের চেষ্টা চালায়। এই হলো মূল রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। এখন আসেন এখান থেকে আর কি প্রশ্ন আসবে। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য বা রাজনৈতিক দল গঠনের সম্পর্কে বলা আছে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে? স্যার আমরা সংখ্যায় খুব কম, তাই আমাদের মিউট করার সুযোগ দিন। মিউট কি? আনমিউট করার সুযোগ? আচ্ছা ওকে, হ্যান্ড রেজ করলে আনমিউট করে দিব। এরপরে আসেন বাংলাদেশের সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক দল গঠন এবং রাজনৈতিক দলের বৈশিষ্ট্য ও অন্যান্য বিষয় সম্পর্কে বলা আছে। এটা লিখে নেন। বাংলাদেশের সংবিধানের 152 নং অনুচ্ছেদে রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা রয়েছে। এখন দেখেন এইখানে থাকে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং কার্যাবলী। এই জিনিসগুলো খুব আলাদা করে লেখার কিছুই নেই। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখবেন রাজনৈতিক দলের, যার মধ্যে 1 নম্বরে হলো তারা নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতায় আরোহণ করতে চায়। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক
দলের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরের লিখবেন নিয়মতান্ত্রিক উপায়ে তারা ক্ষমতায় আরোহণ করতে চায়। নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণ করতে চায়, এইটা হলো একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তাদের দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো রাজনৈতিক দলের যে তারা জনমতের প্রতি গুরুত্ব প্রদান করে থাকে। জনমতের প্রতি গুরুত্ব প্রদান করে থাকে। শুধু তারা ক্ষমতায় আসতে চায় তা না, তারা জনমতের প্রতি গুরুত্ব প্রদান করে কার্যক্রম নির্ধারণ করে। জনমতের প্রতি গুরুত্ব প্রদান করে তাদের লক্ষ্য নির্ধারণ করে থাকে। লক্ষ্য তাদের লক্ষ্য নির্ধারণের আগে তারা জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং জনমতের প্রতি গুরুত্ব প্রদান করেই তারা তাদের লক্ষ্য নির্ধারণ করে থাকে। আর একটা চেষ্টা তারা করে, সেটা হলো স্যার আমরা কি হলো বাংলাদেশে কি এটা আছে 1 নম্বরে। আচ্ছা, এখন এটা আছে না আছে সেটা রাজনৈতিক আলোচনা, যদিও আমরা পড়তেছি বাংলাদেশের রাজনীতি, বাট একেবারে রাজনৈতিক আলোচনার ডিপে আমরা কখনোই যাব না। আমাদের উদ্দেশ্য হলো আমলাতান্ত্রিক একটা কাঠামোর মধ্যে যদি আপনি নিজেকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে খুবই দক্ষ, ট্যালেন্টেড, বুদ্ধিমান একজন অফিসার হতে হলে রাজনীতিকে সূক্ষ্ম কৌশলে এড়িয়ে চলতে হবে এবং রাজনীতির মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। যারা বড় বড় আমলা রয়েছে তারা তাদের ক্যারিয়ারে অর্থাৎ চাকরি জীবনে 30 বছরে অনেকগুলো রাজনৈতিক দলকে দেখেছে, অনেক জনের আসা যাওয়া দেখেছে, কিন্তু তারা কখনোই কোনো কিছুর মধ্যে সরাসরি পতিত হয় না যারা ব্যুরোক্রেট বা আমলা হয়। এবং আমলাতন্ত্রে বা প্রজাতন্ত্রের যারা সর্বোচ্চ কর্মকর্তা বা কর্মচারী, যেটাই আপনি বলেন, সংবিধান অনুযায়ী বলা হয় এদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী বা আমরা বলি কর্মকর্তা। এটা হতে গেলে আপনাকে একেবারে সূক্ষ্ম বুদ্ধির অধিকারী হতে হবে, যেই জায়গায় রাজনৈতিক ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ বা পদক্ষেপ নেওয়ার মতো কোনো ভুল করা যাবে না। বুঝতে পারছেন? ইভেন এটা বিসিএস পরীক্ষার ভাইভায়ও করা যাবে না, বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার খাতায়ও করা যাবে না। প্রিলিমিনারি পরীক্ষায় যেহেতু আলাদা করে ডেসক্রিপটিভ কিছু লেখার সুযোগ নেই, ওটা ভিন্ন কথা, বাট লিখিত বা ভাইবার সময় এই সম্পর্কে প্রশ্ন করে এবং পরবর্তীতেও আসেন একটা। এরপরে নির্ধারণ করার পরে আরেকটা লক্ষ্য তাদের থাকে, সেটা হলো জাতীয় স্বার্থ সংরক্ষণ করা। পরীক্ষায় প্রশ্নটা কিভাবে থাকবে? প্রশ্নটা থাকবে নিচের কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, অথবা নিচের কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নয়। জাতীয় স্বার্থ সংরক্ষণ করা, এটা একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তারা নিজেদের স্বার্থের পাশাপাশি জাতীয় স্বার্থ সংরক্ষণ করে থাকে। এরপর তাদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সুনির্দিষ্ট আদর্শ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতে কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতে কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এই হলো তাদের মূল মোটোগুলো বা মূল বৈশিষ্ট্যগুলো। এরপরে তাদের আরো একটা বৈশিষ্ট্য আছে, যেটা হলো তারা তাদের নিজস্ব স্বার্থ সংরক্ষণ করে থাকে। নিজস্ব স্বার্থ সংরক্ষণ করে থাকে। তারা তাদের নিজস্ব স্বার্থ সংরক্ষণ করে থাকে। স্বার্থ সংরক্ষণের জন্য ঐক্যবদ্ধ হয়ে থাকে। ঐক্যবদ্ধ থাকে, নিজস্ব স্বার্থ সংরক্ষণের জন্য ঐক্যবদ্ধ থাকে বা ঐক্যবদ্ধ জনসমষ্টি হিসেবে নিজেদেরকে প্রকাশ করে। এছাড়াও তাদের আরো অনেকগুলো কাজ থাকে, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো ক্ষমতা অর্জন। ক্ষমতা অর্জন এবং ক্ষমতা অর্জনের পরবর্তী তাদের কার্যক্রমগুলো। এটা গেল রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং কার্যাবলী, দুইটা একই জিনিস। হ্যাঁ, বৈশিষ্ট্য কার্যাবলী আলাদা আলাদা করে পড়ে সময় নষ্ট করার দরকার নেই, শুধু একটা কথাই লিখে রাখেন, বৈশিষ্ট্য ও কার্যাবলী দুইটা একবারেই লিখে রাখেন। এগুলোই তাদের কাজ, আবার এগুলোই তাদের বৈশিষ্ট্য, একই জিনিস, হাবিজাবি বারবার পড়ে লাভ নেই, বুঝছেন?
এটা বারবার পড়ার প্রয়োজন নেই, এই পর্যন্ত শেষ। বৈশিষ্ট্য ও কার্যাবলী। এখন আসেন রাজনৈতিক দলের ভূমিকা কি হয়। রাজনৈতিক দলের ভূমিকা বা রাজনৈতিক দলের গুরুত্ব যদি আপনাকে জিজ্ঞেস করেন নিচের কোনটি রাজনৈতিক দলের গুরুত্ব, তাহলে প্রথমে লিখবেন রাজনৈতিক দল সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে। অর্থাৎ সরকার গঠন করে যে কোনো একটা রাজনৈতিক দল বা অনেকগুলো রাজনৈতিক দল মিলে এই দলগুলোই সরকার হিসেবে ভূমিকা পালন করে এবং একই সাথে জনগণ আর সরকার এই দুই জিনিসের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করে। এটা লেখেন রাজনৈতিক দলের গুরুত্ব। এইখান থেকে মানসিক মানে নৈতিকতা সুশাসনের প্রশ্ন আসে বেশি। রাজনৈতিক দলের গুরুত্ব বা ভূমিকা, যেটাই লেখেন রাজনৈতিক দলের গুরুত্ব বা ভূমিকা, এখানে 1 নম্বরে লিখবেন যে জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক স্থাপন। জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক স্থাপন করে কে? রাজনৈতিক দল। সরকার বানায় তারা এবং এই সরকারের সাথে জনগণের সাথে সম্পর্ক রক্ষা করে। দ্বিতীয় কাজটা হলো তারা সরকার গঠন করে থাকে, অর্থাৎ এই জনগণ এবং সরকারের মধ্যে সম্পর্ক স্থাপনের কাজ করতে গিয়েই তারা সরকার গঠন করে থাকে। এই রাজনৈতিক দল না হলে সরকার গঠন কেউ করতে পারবে না, তখন একটা দেশ স্বৈরাচারী শাসনে পরিণত হবে। স্বৈরাচার মানে একক কোনো ব্যক্তি শাসনের কেন্দ্রে পড়ে যাবে। এরপরে আরেকটা রাজনৈতিক কাজ তারা করে থাকে, সেটা হলো রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর বা শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করে থাকে। শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনেও ভূমিকা রাখে এই রাজনৈতিক দলগুলো। শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনেও ভূমিকা রাখে এই রাজনৈতিক দলগুলো। এবং এদের আরেকটা কথা লিখে রাখবেন, সেটা হলো এই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। ব্যাস শেষ, এই পর্যন্তই খতম, এই পর্যন্তই খতম। এরপরে লিখবেন রাজনৈতিক দল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু উক্তি বা গুরুত্বপূর্ণ কিছু কথা। এর মধ্যে 1 নম্বরে লিখবেন রাজনৈতিক দলকে বলা হয় গণপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ। গণপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ বলা হয় রাজনৈতিক দলকে। রাজনৈতিক দল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। রাজনৈতিক দল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বা উক্তি যাই বলেন, এর মধ্যে 1 নম্বরে লিখেন রাজনৈতিক দলকে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ বলা হয়। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের। প্রশ্নটা আসবে কিভাবে দেখেন, প্রশ্নটা আসবে হলো এইভাবে, আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অপরিহার্য উপাদান কোনটি? রাজনৈতিক দল, নির্বাচন, অথবা সরকার, অথবা অন্য কোনো একটা অপশন দেয়া থাকবে অথবা লেখা থাকবে কোনোটিই নয়। তো আপনাকে খুঁজে বের করতে হবে যে আধুনিক প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র, এই গণতন্ত্রের প্রাণ কোনটি? এই গণতন্ত্রের প্রাণ হলো রাজনৈতিক ব্যবস্থা এবং এই গণতন্ত্রের মূল মন্ত্র হলো সহিষ্ণুতা। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল উপাদান বা মূল মন্ত্র হলো সহিষ্ণুতা, একটা দল আর একটা দলকে সহ্য করার ক্ষমতা।
এটা হলো মূল উপাদান, গণতন্ত্রের মূল উপাদান। 2 নম্বরে লেখেন প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রের মূল উপাদান হলো দলসমূহের মধ্যকার সহিষ্ণুতা। দলসমূহের মধ্যকার সহিষ্ণুতা, একটা দল আর একটা দলকে সহ্য করার ক্ষমতা, এটা হলো গণতন্ত্রের মূল প্রাণ আর কি। সবাই সবাইকে সুযোগ দেওয়ার মানসিকতা গড়ে উঠবে। এরপরে আরেকটা কথা লিখে রাখেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে বিরোধী দল। কিসের মাধ্যমে? সুষ্ঠু ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে। এটা 3 নম্বর উক্তি। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক আহা, আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় সরকারকে সুষ্ঠু দিক নির্দেশনা মানতে বাধ্য করে কে? বাধ্য করে বিরোধী দল। কিসের মাধ্যমে? গঠনমূলক সমালোচনা, সুষ্ঠু ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে বাধ্য করে বিরোধী দল। কিসের মাধ্যমে? সুষ্ঠু ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে। সুষ্ঠু ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে। এই হলো মোটামুটি রাজনৈতিক দল সম্পর্কে মূল কথাবার্তা। তাত্ত্বিক বিষয়গুলো শেষ, এখন আসেন রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য লিখব, যার মধ্যে 1 নম্বরে লিখবেন রাজনৈতিক দল সম্পর্কে রাজনৈতিক দল ব্যবস্থার প্রকারভেদ, এইটা লিখে এরপরে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে নিবন্ধন হয় বা রাজনৈতিক দলগুলোর নিবন্ধন কিভাবে বাতিল হয় এই সম্পর্কিত কথাবার্তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটু লিখে নেন রাজনৈতিক দল কয় প্রকার। রাজনৈতিক দল হলো 3 প্রকার। এই 3 প্রকারের একটা হলো একদলীয় ব্যবস্থা, আর একটা হলো দ্বিদলীয় ব্যবস্থা, আর একটা হলো বহুদলীয় ব্যবস্থা। এটা হলো দল ব্যবস্থা। রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রকারভেদ, রাজনৈতিক দল ব্যবস্থার প্রকারভেদ। রাজনৈতিক দল ব্যবস্থার প্রকারভেদ। দল বা রাজনৈতিক দল, রাজনৈতিক দল ব্যবস্থা 3 প্রকার। 3 প্রকার কি কি? একটা হলো একদলীয় ব্যবস্থা। একদলীয় ব্যবস্থার একটা উদাহরণ কেউ দিতে পারবেন? একদলীয় ব্যবস্থার উদাহরণ একটা বাংলাদেশে ছিল বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে গঠন করেছিলেন, এবং এখানে পুরো দেশের জন্য একটাই রাজনৈতিক দল থাকবে এবং সবাইকে ওই দলেরই সদস্য হতে হবে, এবং জাতীয় উন্নয়নে সরাসরি সবাই পদক্ষেপ বা ভূমিকা রাখবে। 2 নম্বরে দ্বিদলীয় শাসন ব্যবস্থা, মানে অনেকগুলো দল থাকবে কিন্তু 2টা দলেরই প্রাধান্য থাকবে, যেটা আছে যুক্তরাষ্ট্রে, ডেমোক্র্যাট এবং রিপাবলিক। ডেমোক্র্যাট
আর একটা দলের নাম হলো রিপাবলিকান বা রিপাবলিক। এই দুই দলের ব্যবস্থাটা আছে কোথায়? যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে এই দুইটা দলের মধ্য থেকেই সাধারণত কেউ না কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রতি বছর। এইখানে দ্বিদলীয় ব্যবস্থা। আর একটা হলো বহুদলীয় ব্যবস্থা। এই উদাহরণটা আপনারা একটু দেন তো দেখি, বহুদলীয় ব্যবস্থা আছে কোথায়? বহুদলীয় ব্যবস্থা আছে কোথায় বলেন? বহুদলীয় ব্যবস্থা আছে কোথায়? যেই সমস্ত দেশের আইনসভা দুই কক্ষ বিশিষ্ট, এই সমস্ত দেশের ক্ষেত্রে, বা যেই সমস্ত দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, সেখানেও অনেক সময় বহুদলীয় সরকার ব্যবস্থা দেখা যায়, বা বহুদলীয় দলের গণতন্ত্রের প্রচার প্রচারণা রয়েছে। যেমন ভারতে, ভারতে বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে, আবার তৃণমূল কংগ্রেস রয়েছে। আমাদের বাংলাদেশেও অনেকগুলো দল আছে, কখনো জাতীয় পার্টি ক্ষমতায় আসে, কখনো বিএনপি ক্ষমতায় আসে, কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে। দলগুলো মাঝে মাঝেই চেঞ্জ হয়, অর্থাৎ বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এখন আসেন এই দল ব্যবস্থা সম্পর্কে প্রথম যে কথাটা লিখবেন সেটা হলো রাজনৈতিক দল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। 1 নম্বরে লিখেন রাজনৈতিক দল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। রাজনৈতিক দল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এর মধ্যে প্রথম লিখবেন রাজনৈতিক দলের নিবন্ধন। রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম প্রথম শুরু হয়। রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম প্রথম শুরু হয় 2008 সালে। বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন নেওয়ার প্রক্রিয়াটা প্রথম শুরু হয় 2008 সালে। এবং আরেকটা কথা লিখবেন যে বাংলাদেশে এ পর্যন্ত নিবন্ধন পেয়েছে সর্বমোট 45টি রাজনৈতিক দল। বাংলাদেশে এ পর্যন্ত নিবন্ধন পেয়েছে 45টি রাজনৈতিক দল, যার মধ্যে থেকে 5টি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়ে গেছে। যার মধ্যে এ পর্যন্ত নিবন্ধন বাতিল হয়েছে 5টি রাজনৈতিক দলের। এই 5 রাজনৈতিক দল কি সেই নাম আর জানার প্রয়োজন নেই, কারণ এই নামগুলো সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে না। আর একটা প্রশ্ন আসবে, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি? বর্তমানে নিবন্ধিত সর্বশেষ রাজনৈতিক দল সংখ্যা 41টি। আর একটা কথা লিখবেন, রাজনৈতিক দলের অনুমোদন দেয় বা রাজনৈতিক দলের নিবন্ধনের অনুমোদন দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। রাজনৈতিক রাজনৈতিক দলের নিবন্ধন অনুমোদন বা বাতিল করে বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশন। এবং বাংলাদেশে বর্তমানে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল সংখ্যা 41টি। বাংলাদেশে বর্তমানে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল সংখ্যা 41টি। বাংলাদেশে বর্তমানে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক
দল সংখ্যা 41টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল সংখ্যা 41টি। আর যতগুলো রাজনৈতিক দল আছে তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে, কারো নিবন্ধন অনুমোদন করা হয়নি, এই সব মিলিয়ে ঝিলিয়ে মোট দলগুলো রয়েছে। এরপরে রাজনৈতিক দল সম্পর্কে আরো যে কথা লিখবেন যে রাজনৈতিক দলসমূহের সর্বশেষ নিবন্ধন আইন পাশ হয় 2020 সালে। রাজনৈতিক দলসমূহের নিবন্ধনের সর্বশেষ আইন পাশ হয় 2020 সালে। রাজনৈতিক দল সমূহের নিবন্ধনের সর্বশেষ আইনের বিধিসমূহ বা বিধি চূড়ান্ত অনুমোদন হয় 2020 সালে। এখন আসেন, এই আইন অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের 3-4টা গুরুত্বপূর্ণ শর্ত লিখে রাখবেন। স্যার লেকচার শিটে পাইতেছি না তো, এইগুলা যা বলতেছেন স্যার, আমি যা বলতেছি সব লেকচার শিটে থাকলে তো লেকচার শিটই দেখে পড়ে ফেলবেন একবারে। ওই লেকচার শিটও পড়বেন, এইখান থেকে আমি যা লিখে দিচ্ছি এইটা পড়লে আর কোনো কিছু পড়তে হবে না আলাদা করে, ওইভাবে গুছিয়ে লিখে দিচ্ছি, শুধু লিখে ফেলেন। নোটগুলো আগে করেন, পরে লেকচার শিট খোঁজেন। লেকচার শিটে যদি পড়েন তাহলে তো লেকচার শিটে আসেই, ওইটা দেখে দেখে রিডিং করে নিলেই শেষ। আর আমি কি নোট করাবো? এরপরে আসেন, এই রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত সমূহ, এইখান থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে রাজনৈতিক দলের নিবন্ধনের শর্তের মধ্যে থেকে। গুরুত্বপূর্ণ 2-3টা শর্ত লিখে দেই। রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত সমূহ, এইটা শুনে শিখে আজকেই আবার কেউ রাজনৈতিক দল খুলতে গিয়েন না, হ্যাঁ? আপনার কিন্তু ক্যাডার হওয়া লাগবে, রাজনৈতিক দল খুলে কোনো লাভ নাই। বাংলাদেশে এমনি মেলা রাজনৈতিক দল আছে। তো আসেন, এইখানে প্রথম যেটা লিখবেন রাজনৈতিক দলের নিবন্ধনের শর্তের মধ্যে এই শর্তগুলো দেওয়া হয়েছে আরপিও বা পিপলস রিপ্রেজেন্টেটিভ অর্ডার 1972 অনুযায়ী, যেটা পরবর্তীতে সর্বশেষ সংশোধনী এসেছে 2020 সালে। এটা কোন অনুযায়ী? রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত আরপিও বা পিপলস রিপ্রেজেন্টেটিভ অর্ডার বা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী। পিইও পিএলইএস পিপলস রিপ্রেজেন্টেটিভ অর্ডার 1972 বা গণপ্রতিনিধিত্ব আদেশ, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী, যেটার সর্বশেষ সংশোধনী এসেছে 2020 সালে। হ্যাঁ, যেটার সর্বশেষ সংশোধনী এসেছে 2020 সালে। এবং এই গণপ্রতিনিধিত্ব আদেশে মোট সংশোধনী এসেছে 17 বার। মোট সংশোধনী এসেছে 17 বার। বিভিন্ন সময় নির্বাচন পূর্ববর্তী সময়ে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, রাজনৈতিক দল কারা কারা থাকতে পারবে, কারা কারা নিবন্ধন পাবে, কাদের নিবন্ধন বাতিল হবে, এই কথাবার্তাগুলো এই গণপ্রতিনিধিত্ব আদেশে উল্লেখ থাকে। আর এই গণপ্রতিনিধিত্ব আদেশ, এটা সবচেয়ে বেশি সংস্কার হয়েছে তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময়ে, এবং এই আদেশের অনুমোদন দেয় মন্ত্রী পরিষদ। এই আদেশের, গণপ্রতিনিধিত্ব আদেশের অনুমোদন দেয় মূলত মন্ত্রী পরিষদ। সর্বশেষ যেটা, সেটার অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ। আর এখানে
সর্বশেষ সংশোধনীতে যুক্ত করা হয়েছে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণের শর্ত। ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণের শর্ত, এটা সর্বশেষ এখানে যুক্ত করা হয়েছে। আর আরপিও অনুমোদন মন্ত্রিপরিষদ দিলেও এটা সংশোধন করে থাকে নির্বাচন কমিশন। আরপিও সংশোধন করে থাকে নির্বাচন কমিশন, আর অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। দেখছেন, আরপিও সংশোধন করে থাকে নির্বাচন কমিশন এবং অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। এবং এই আরপিও আইন অনুযায়ী কেউ যদি নিবন্ধিত রাজনৈতিক দল খুলতে যায়, সেক্ষেত্রে তার জন্য প্রধান শর্ত হলো তার নিবন্ধিত যে রাজনৈতিক দল হবে তার জন্য কিছু কিছু শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলোর মধ্যে 1 নম্বরে লেখেন, শর্ত সমূহ: ন্যূনতম 33% মহিলা সদস্য থাকতে হবে। ন্যূনতম 33% যে কোনো রাজনৈতিক দলের মধ্যে মহিলা সদস্য থাকতে হবে। নারী সদস্য থাকতে হবে 33%। ন্যূনতম সকল স্তরের কমিটিতে 33% নারী সদস্য। দেখেন, আরপিও বিধিতে যে শর্তগুলো আছে এর যে কোনো একটা শর্ত পূরণ করলেই কিন্তু দল গঠন করা যায়। যে কোনো একটা দল গঠন করলেই কিন্তু শর্ত পূরণ হয়ে, মানে যে কোনো একটা শর্ত পূরণ করলেই দল গঠন করা যাবে। সবগুলোই পূরণ করতে হবে তা না, জাস্ট এটা একটা শর্ত। এরকম আরো একটা শর্ত আছে যে এই নির্বাচনে বা পরবর্তী যে কোনো, মানে পূর্ববর্তী যে কোনো 2 নির্বাচনে এই রাজনৈতিক দলটি অন্তত একটা আসনে বিজয়ী হওয়া প্রয়োজন। পূর্ববর্তী যে কোনো 2 নির্বাচনে, পূর্ববর্তী 2 নির্বাচনের যে কোনো নির্বাচনে ন্যূনপক্ষে একটি আসনে বিজয়ী হতে হবে। ন্যূনতম একটি আসনে বিজয় লাভ করতে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্য নিচের কোনটি শর্ত বা নিচের কোনটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্য শর্তের মধ্যে অন্তর্ভুক্ত নয়। অথবা তাদের আরো একটা বিষয় লাগবে, সেটা হলো যে আসনে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে সেখানে ন্যূনতম 5% ভোট পাওয়া প্রয়োজন। যে আসন থেকে যে আসন থেকে নির্বাচন করেছে সেখানে ন্যূনতম 5% ভোট তাদের পেতে হবে। ন্যূনতম 5% ভোট প্রাপ্তি, এটাও একটা শর্ত। এর যে কোনো একটা শর্ত পূরণ করলে যে কেউ রাজনৈতিক দল নিবন্ধন ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। সেটা স্বতন্ত্রভাবে করা যাবে, কিন্তু সেটা কোনো রাজনৈতিক দল হবে না। রাজনৈতিক দল হতে হলে এই শর্তগুলো পূরণ করতে হবে। এরপরে আরো একটা কথা লিখে রাখেন, অনন্য 1/3 বা 1/3 জেলায় কার্যকর জেলা কমিটি বা সদর দপ্তর থাকতে হবে। জেলা কমিটি ও সদর দপ্তর, এই দুইটা জিনিস থাকতে হবে ন্যূনতম 1/3 জেলায়। যতগুলো জেলা আছে সেই জেলাগুলোর ন্যূনতম 1/3 বা 1/3 জেলায় কার্যকর কমিটি বা
সদর দপ্তর থাকতে হবে, অথবা দুইটা থাকলেও চলবে। এইগুলো হলো মোটামুটি একটা রাজনৈতিক দলের অনুমোদন পাওয়ার শর্ত। এগুলো হলো মোটামুটি নিবন্ধনের শর্ত। আর নিবন্ধনের জন্য তারা অযোগ্য হবে কেন, এগুলো গেল শর্ত। এবার আসেন নিবন্ধন প্রাপ্তির ক্ষেত্রে অযোগ্যতা সমূহ। নির্বাচনের জন্য রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিতে গেলে যে সমস্ত বিষয়গুলো অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে, তার মধ্যে 1 নম্বরে লিখবেন এই দলের গঠনতন্ত্র যদি সংবিধানের পরিপন্থী হয়। এই দলের গঠনতন্ত্রে যে উদ্দেশ্য সমূহ রয়েছে তা যদি সংবিধান পরিপন্থী হয়। দলের গঠনতন্ত্রে উল্লিখিত উদ্দেশ্য সমূহ, এই দলের যে উল্লেখিত উদ্দেশ্য সমূহ সেগুলো যদি সংবিধান পরিপন্থী হয়, সংবিধান পরিপন্থী হয় 1 নম্বরে। এরপরে 2 নম্বরে আরেকটা কথা লিখে রাখেন, এই দলের গঠনতন্ত্র যদি ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী এই ধরনের কোনো বৈষম্য পরিলক্ষিত হয়। এই দলের গঠনতন্ত্রে গঠনতন্ত্রে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী প্রতি, এইগুলোর প্রতি কোনো প্রকার বৈষম্য প্রতীয়মান হয়, এইগুলোর প্রতি কোনো ধরনের ধর্মের প্রতি বা কোনো ধরনের জাতির প্রতি বা কোনো ধরনের গোষ্ঠীর প্রতি কোনো ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়। আর সর্বশেষ আর একটা কথা লিখে রাখেন, যদি জাতীয় ঐক্য বিনষ্টের কোনো হুমকি থাকে এই দলের কর্মকাণ্ডের দ্বারা, জাতীয় ঐক্য বা সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে, ওকে, জাতীয় ঐক্য, জাতীয় বা সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হবার আশঙ্কা থাকলে, এই রাজনৈতিক দল দ্বারা যদি কোনো জাতীয় বা সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হবার আশঙ্কা থাকে তাহলে, এবং সর্বশেষ যেটা লিখবেন এই রাজনৈতিক দল সম্পর্কে, সর্বশেষ সেটা হলো এই রাজনৈতিক দলগুলোর যদি বিদেশে কোনো শাখা থাকে তাহলেও এই রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে দেশের বাইরে কোনো শাখা থাকলে তাহলে এই দলগুলো অনুমোদন পাবে না। দেশের ভৌগোলিক সীমার বাহিরে কোনো শাখা থাকলে, দেশের ভৌগোলিক সীমানার বাইরে শাখা রাখার বিধান গঠনতন্ত্রে উল্লেখ থাকলে তাহলেও তারা রাজনৈতিক দল হিসেবে অনুমোদন পাবে না। দেশের বাইরে যদি কোনো শাখা রাখার বিধান থাকে তাহলেও তারা অনুমোদন পাবে না রাজনৈতিক দল হিসেবে। এই হলো মোটামুটি অযোগ্যতা সমূহ। আরেকটা অযোগ্যতা তো থাকবেই, নির্বাচন কমিশন যদি তাদেরকে কখনো অযোগ্য ঘোষণা করে তাহলে তাদের নিবন্ধন বাতিল হবে। এছাড়া নিবন্ধন বাতিল হওয়ার জন্য যেগুলো রয়েছে, অর্থাৎ সরকার যদি কাউকে নিবন্ধন বাতিল ঘোষণা করে, নির্বাচন কমিশন কাউকে নিবন্ধন বাতিল ঘোষণা করে, কেউ কেউ কোনো রাজনৈতিক দল যদি পরপর 3 বছর তাদের কোনো তথ্য জানাতে অপারগ হয়
বা ব্যর্থ হয় তখন তখন তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। এই হলো এখানকার মূল কথাবার্তাগুলো, আর এখান থেকে কোনো কিছুই প্রয়োজন নেই। এরপর আসেন এই রাজনৈতিক দলগুলোর যে নিবন্ধনের সিস্টেম, এটা নিয়ে আর কোনো প্রশ্ন এখান থেকে আসার মতো নেই। এর পাশাপাশি আরো যে ব্যাপার আছে রাজনৈতিক ব্যবস্থার সাথে রিলেটেড, যার মধ্যে এক নম্বরে আছে ভোটার তালিকা। এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে কারা? ভোটার তালিকায় যাদের নাম আছে তারা। এবং রাজনৈতিক দলের মধ্যে নেতা কারা হবে যাদের ভোটার তালিকায় নাম আছে তারা। এখন আসেন সেই ভোটার তালিকা, স্মার্ট কার্ড এবং আরেকটা হলো জন্ম নিবন্ধন, এই 3-4টা জিনিস সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা লিখবো, যেগুলো পরীক্ষা আসার মতো। এর মধ্যে বিশেষ তথ্য, এগুলো লিখে রাখেন, এই রাজনৈতিক দল সম্পর্কিত বিশেষ তথ্য। এর মধ্যে 1 নম্বরে লিখবেন, বাংলাদেশে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ করা শুরু হয় 2008 সালে। 2008 সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন শুরু হয় 2008 সালে। এরপরে আরেকটা লিখেন 2004 সাল এবং 2006 সাল। 2004 সাল এবং 2006 সাল, এই 2 বছরে 2টা জিনিস হয়। একটা হলো প্রথম জন্ম নিবন্ধন ব্যবস্থা চালু হয়। জন্ম নিবন্ধন ব্যবস্থা চালু হয় 2004 সালে, মানে আইন পাস হয় এবং কার্যকর হয় 2006 সালে। এটা 2008-এ ছবিযুক্ত ভোটার তালিকা আসে এবং জন্ম নিবন্ধন আইন পাস হয় 2004 সালে এবং এই আইনটা কার্যকর হয় 2006 সালে। জন্ম নিবন্ধন ব্যবস্থার যে আইন আছে এটা কার্যকর হয় 2006 সালে। এখানে আরেকটা তথ্য লিখে রাখবেন, বাংলাদেশে প্রথম স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড এটা চালু হয় 2016 সালে। বাংলাদেশে প্রথম স্মার্ট কার্ড চালু হয় 2016 সালে। বাংলাদেশে প্রথম স্মার্ট কার্ড প্রদান শুরু হয় 2016 সালে। বাংলাদেশে প্রথম স্মার্ট কার্ড প্রদান করা হয় 2016 সাল থেকে। এই সম্পর্কিত কিছু তথ্য, এই কয়টা সম্পর্কিত তথ্য পরীক্ষায় প্রায়ই আসে। এখানে প্রথমে লিখবেন স্মার্ট কার্ড সম্পর্কিত তথ্য। সেটা প্রথম হলো, বাংলাদেশের স্মার্ট কার্ড হয় 10 ডিজিটের এবং এটার মাধ্যমে সেবা পাওয়া যায় 22 ধরনের। স্মার্ট কার্ড হয় 10 ডিজিটের। স্মার্ট কার্ড সম্পর্কিত কিছু তথ্য লিখবেন। স্মার্ট কার্ড হয় 10 ডিজিটের এবং স্মার্ট কার্ডের মাধ্যমে সেবা পাওয়া যাবে 22 ধরনের। স্মার্ট কার্ডে সেবা প্রদান করা হয় 22 ধরনের। 22 ধরনের। আরেকটা কথা লিখে রাখবেন, স্মার্ট কার্ডে তথ্য দেয়া থাকে কত ধরনের? এরকম একটা প্রশ্ন পরীক্ষায় এসেছিল। স্মার্ট কার্ডে তথ্য থাকে 32 ধরনের। স্মার্ট কার্ডে তথ্য থাকে 32 ধরনের। স্মার্ট কার্ডে তথ্য থাকে 32 ধরনের। আর স্মার্ট কার্ড নির্মাণে সহায়তা করেছে ফ্রান্স। আমরা স্মার্ট কার্ড নির্মাণ করেছি ফ্রান্সের কাছ থেকে। বর্তমানে এটা বাংলাদেশ সরকারি স্মার্ট কার্ড তৈরি করে থাকে। এরপর আছে ইলেকশনের সাথে রিলেটেড আরেকটা জিনিস, যেটা হলো ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন।
ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন, এটা সম্পর্কে আরেকটা লাইন লিখে রাখেন 4 নম্বরে। বাংলাদেশে প্রথম ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয় 2010 সালে। আর জাতীয় ইলেকশনে এটার ব্যবহার করা হয় প্রথমবার 6টি আসনে। জাতীয় সংসদ নির্বাচনে এর প্রথম ব্যবহার করা হয় 6 আসনে একযোগে। এই দুইটা কথা শুধু ইভিএম সম্পর্কে লিখে রাখবেন। ইভিএম সম্পর্কে আর কিছু বিস্তারিত লেখার দরকার নেই। ইভিএম সম্পর্কে লিখবেন যে বিশ্বে ইভিএম প্রথম চালু হয় 1960 সালে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে প্রথম চালু হয়, ইভিএম এ ফ্রান্স না, স্মার্ট কার্ড তৈরিতে সহায়তা করেছে ফ্রান্স। স্মার্ট কার্ড তৈরিতে সহায়তা করে যেই দেশ, সেটা হলো ফ্রান্স। আর ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন, এইটা সম্পর্কে আলাদা করে লিখেন। ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন 4 নম্বরে। ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন এইটা প্রথম চালু হয় 1960 সালে যুক্তরাষ্ট্রে। আর বাংলাদেশে প্রথম ব্যবহার করা হয় 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইলেকশনের সময়। 2010 সালে ব্যবহার করা হয় চট্টগ্রাম সিটি নির্বাচনে। বাংলাদেশে প্রথম ব্যবহার করা হয় 2010 সালে। এবং ইভিএম সম্পর্কে আরেকটা কথা লিখে রাখবেন, সেটা হলো ইভিএম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ব্যবহার করা হয় 6টি সংসদীয় আসনে। জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ব্যবহার করা হয় 6টি আসনে। এই গেল আমাদের ইভিএম, স্মার্ট কার্ড, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সম্পর্কে। আরো একটা কথা লিখে রাখেন, সেটা হলো ইউআইডি বা ইউনিক আইডি। এটাও এরকম আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মতোই একটা আইডি। এরকম একটা আইডি নাম্বার মানুষ পাবে জন্মের প্রথমেই, এবং এইটা প্রদান করবে জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ। ইউআইডি এটাকে বলা হয়, এটা 5 নম্বরে লেখেন ইউআইডি। ইউআইডি মানে হলো ইউনিক আইডি বা আইডেন্টিটি। ইউনিক আইডিটা হলো 10 ডিজিটের একটা আইডি। 10 ডিজিটের আইডি, এটা প্রদান করবে জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ। প্রদান করবে জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই 10 ডিজিটের আইডি নাম্বারটাই একজন মানুষের আইডেন্টিটি হবে, এবং এটার মাধ্যমে তার সম্পর্কে সকল তথ্য পাওয়া যাবে। আর একটা কথা লিখে রাখবেন স্টার দিয়ে, সেটা হলো যে বর্তমানে জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সরি, বর্তমানে ভোটার আইডি কার্ডের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। আগে ছিল নির্বাচন কমিশনের অধীন, এটা চলে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। ভোটার আইডি কার্যক্রম নিয়ন্ত্রণ কার অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যাবে। পূর্বে এই নিয়ন্ত্রণ ছিল নির্বাচন কমিশনের হাতে। পূর্বে নির্বাচন কমিশনের
অধীন ছিল। এই পর্যন্ত শেষ। 6টি আসন কি কি? 6 আসন হলো ঢাকা 6, ঢাকা 13, চট্টগ্রাম 9, রংপুর, খুলনা, সাতক্ষীরা। রংপুর, খুলনা, সাতক্ষীরা। ঢাকার 2 আসন, চট্টগ্রামের 1 আসন, আর একটা হলো রংপুর, আর একটা হলো খুলনা, আর একটা হলো সাতক্ষীরা, অর্থাৎ খুলনার 2 আসন। বাট এগুলো আসনের নাম আসবে না, আসনের নাম লেখার দরকার নেই, আসনের নাম কখনো আসেনি, আসবেও না। এরপরে এইখান থেকে আর একটা কথা যেটা লিখবেন সেটা হলো বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে। তাহলে নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক দল সম্পর্কে দুইটাই, গত ক্লাসের যেটা মিস করেছেন এবং এইটা, দুইটা একসাথে চলে আসবে। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশন, ওই জন্য এটা লিখে দিচ্ছি, বর্তমান নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সম্পর্কে আগে লিখে রাখেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক স্বায়ত্তশাসিত সংস্থা। নির্বাচন কমিশন কেমন সংস্থা, এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক স্বায়ত্ত এই স্বায়ত্তশাসিত সংস্থা। এখানে মোট সদস্য হলো নির্বাচন কমিশনের 5 জন। মোট সদস্য 5 জন, যার মধ্যে একজন হলো প্রধান নির্বাচন কমিশনার, আর বাকি 4 জন হলো নির্বাচন কমিশনার, আর উনি হলেন প্রধান নির্বাচন কমিশনার, যাকে বলা হয় সিইসি বা চিফ ইলেকশন কমিশনার। চিফ ইলেকশন কমিশনার বা সিইসি। বর্তমান সিইসি হলেন কাজী হাবিবুল আউয়াল, 13তম ইলেকশন কমিশনার। বর্তমান নির্বাচন কমিশনার খোদায় করবে। লিখছেন এই পর্যন্ত ক্লিয়ার? কাজী হাবিবুল আউয়াল, উনি হলেন 13তম প্রধান নির্বাচন কমিশনার। এই প্রধান শব্দ গেল কই? উনি কিন্তু প্রধান। সিইসি বা চিফ ইলেকশন কমিশনার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যাবে এনআইডি কার্ডের কার্যক্রম। এনআইডি কার্ডের কার্যক্রম আগে ছিল নির্বাচন কমিশনের অধীনে। আর বাংলাদেশের একমাত্র মহিলা নির্বাচন কমিশনারের নাম হলো বেগম কবিতা খানম। বাংলাদেশের একমাত্র মহিলা নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার দুইটা কিন্তু ভিন্ন জিনিস। অন্যান্য সদস্য যারা, তাদেরকে বলা হয় নির্বাচন কমিশনার, আর যিনি প্রধান তাকে বলা হয় সিইসি বা প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশের একমাত্র মহিলা নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। প্রথম ও একমাত্র মহিলা কমিশনার বেগম কবিতা খানম।
ব্যাস, ওনার নাম শুধু লিখে রাখেন, তাহলে নির্বাচন কমিশন সম্পর্কিত তথ্য আর কিছুই লিখতে হবে না। এখানে একটা কথা লিখে রাখতে পারেন যে নির্বাচন কমিশনারদের পদের মেয়াদ কত বছর, এটা লিখে রাখতে পারেন, এবং এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়, দুইটা তথ্য লিখে রাখেন। নির্বাচন কমিশনারদের মেয়াদ হলো 5 বছর। নির্বাচন কমিশনারদের মেয়াদ হলো 5 বছর এবং নির্বাচন কমিশন গঠিত হয় সংবিধানের 118 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বা 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, লিখে রাখেন। নির্বাচন কমিশন গঠিত সংবিধানের 118 নং অনুচ্ছেদ অনুযায়ী, 118 নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয় এবং এই নির্বাচন কমিশন স্বাধীন হয় 2008 সাল থেকে। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয় বা স্বাধীন হয় 2008 সাল থেকে। এই পর্যন্ত কার্যক্রম শেষ নির্বাচন কমিশন সংক্রান্ত যা বিষয় আছে। এরপরে এখন নির্বাচন কমিশনের পরে আর যেটা লিখবেন, সেটা হলো বাংলাদেশের আর একটা জিনিস সম্পর্কে লিখে রাখবেন, সেটা হলো ই পাসপোর্ট। বাংলাদেশ বিশ্বের 119তম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করে। এই কথাটা লিখে রাখবেন যে বাংলাদেশে প্রথম ই পাসপোর্ট চালু হয় কবে। ই পাসপোর্ট এটা ওই পাশেরই তথ্য ছিল, ভুলে এই পাশে চলে আসছে। কারো ওই পাশে জায়গা থাকলে, যেখানে আমরা ইভিএম সম্পর্কে লিখেছি, যেখানে আমরা এনআইডি কার্ড সম্পর্কে, ইউআইডি সম্পর্কে লিখেছি, ওই জায়গারই আর একটা তথ্য হলো বাংলাদেশের পাসপোর্ট, ই পাসপোর্ট। এটা ই পাসপোর্ট, ই পাসপোর্ট ওইখানকার 6 নাম্বার তথ্য। এখানে 5টা তথ্য আছে না, 6 নাম্বার তথ্য হলো ই পাসপোর্ট। ই পাসপোর্ট সম্পর্কে লিখবেন বাংলাদেশে 22 জানুয়ারি 2020 ই পাসপোর্ট চালু হয়। 22 জানুয়ারি 2020 ই পাসপোর্ট চালু হয়। আর বাংলাদেশ ই পাসপোর্ট চালুকারী 119তম দেশ, 119তম দেশ, এবং এটা প্রথম চালু হয় ই পাসপোর্ট মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় প্রথম ই পাসপোর্ট চালু হয়। এই ই পাসপোর্ট সম্পর্কে আর কিছুই পরীক্ষা আসার মতো নেই, এই 2-3টা তথ্য। আর একটা কথা লিখে রাখেন, ই পাসপোর্টের মেয়াদ হলো 10 বছর, নিরাপত্তা হলো 38 ধরনের। ই পাসপোর্টের মেয়াদ হলো 10 বছর এবং নিরাপত্তা রয়েছে 38 ধরনের। ব্যাস, এই পর্যন্তই এই পাসপোর্ট সম্পর্কিত তথ্য। এই পাসপোর্ট শেষ। এরপরে আসেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আর কিছুই এখানে আলাদা করে তথ্য নেই। এর বাইরে এখন যেটা আমরা দেখতে পারি সেটা হলো বাংলাদেশের ক্ষমতাসীন বিরোধী দলের সম্পর্ক, রাজনৈতিক দল, এগুলো আমরা দেখলাম। এখন আসেন বাংলাদেশের কিছু রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলগুলোর ইতিহাস, যে জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলাদেশের কিছু রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলগুলোর ইতিহাস। তো এইখানে রাজনৈতিক দলগুলোর ইতিহাসে প্রথম লিখবেন, কয়েকটা রাজনৈতিক দলের কথা লিখবেন, যার মধ্যে 1 নম্বরে লিখবেন ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা হলো এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল। ভারতীয় জাতীয় কংগ্রেস। লিখবেন যে কিছু রাজনৈতিক দল,
কিছু রাজনৈতিক দল, যার মধ্যে 1 নম্বরে লিখবেন হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। কিছু রাজনৈতিক দল, এই কংগ্রেস টংগ্রেস সম্পর্কে অনেক বেশি লেখার দরকার নেই, এগুলো জাস্ট এক কথায় শেষ করবেন। 1 নম্বরে লিখবেন ভারতীয় জাতীয় কংগ্রেস। এই ভারতীয় জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠা হয় 1885 সালে এবং প্রতিষ্ঠা করেন সিভিলিয়ান অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম এই একটা রাজনৈতিক দল, যেটা সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল। আর পুরাতন মুসলিম রাজনৈতিক দলের নাম হলো নিখিল ভারত মুসলিম লীগ, যেটা 1906 সালে প্রতিষ্ঠিত হয়। নিখিল ভারত মুসলিম 1906 সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এই দুইটা দলের সম্পর্কে এইটুকুই। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে এবং এটা প্রতিষ্ঠিত হয় 1906 সালের 30 ডিসেম্বর। নবাব ভিকারুল মুলক উনি ছিলেন, এটার প্রস্তাব রাখেন নবাব স্যার সলিমুল্লাহ, উনি ছিলেন সভাপতি এবং এই দল গঠনের প্রস্তাব রাখেন নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ ওইটা প্রতিষ্ঠিত হয় কলকাতায় বসে, এইটা প্রতিষ্ঠিত হয় ঢাকায় বসে। এই দুইটা হলো সবচেয়ে পুরাতন রাজনৈতিক দুই দল ভারতীয় উপমহাদেশের। এরপরে আরেকটা দল সম্পর্কে পড়বেন, সেটা হলো আওয়ামী লীগ, তাহলে রাজনৈতিক দল শেষ। আপনার খামাখা কষ্ট করে জাতীয় পার্টি, এরপরে আর কারা আছে, বিএনপি, এরপরে আরো যা হাবিজাবি দল আছে সব দল পড়ার দরকার নেই। জাসদ, বাসদ, কংগ্রেস, এগুলো জাসদও আছে বাসদও আছে। হ্যাঁ, এবার আরো কত জাগো দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক পার্টি, এ যা আছে কিচ্ছু পড়ার দরকার নেই। শুধু দুইটা দল সম্পর্কে পড়বেন, তার মধ্যে একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো ছাত্রলীগ। হ্যাঁ, 3 নম্বরে পড়বেন আওয়ামী মুসলিম লীগ, এটা সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল। আওয়ামী মুসলিম লীগ, এই যে নিখিল ভারত মুসলিম লীগ, এইখানকার সদস্যরাই একসময় মুসলিম লীগ নাম হয়, ওইখান থেকে বের হয়ে তারা আলাদা একটা দল গঠন করে, যার নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এই আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন হয়ে পরবর্তীতে হয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ। তো এই প্রথমে এই দলটা গঠিত হয় 23 জুন 1949 এবং এই দলের নাম হলো আওয়ামী লীগ হয় অক্টোবর 1955 সালে। এবং এই দলের সম্পর্কে ইতিহাস সব তো আমাদের জানা, সভাপতি কে ছিলেন, এই দলের সাধারণ সম্পাদক কে ছিলেন, এবং এই দলের অন্যান্য 53 কে বলছে 55 সালে, 53 না, এইখানে প্রথম যেটা লিখবেন সেটা হলো এই দলে বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক হন কবে। সাধারণ সম্পাদক হন কবে। বঙ্গবন্ধুর পদগুলো সম্পর্কে আগেরটা তো আমরা অলরেডি আগের লেকচারগুলোতে পড়ে এসেছি, যে এটার প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিলেন, সাধারণ সম্পাদক কে ছিলেন। ওই এক জিনিস দুইবার লিখে আমরা সময় নষ্ট করব না, আমরা যেটা করব সেটা হলো এই দলের মধ্যে বঙ্গবন্ধুর পদগুলো। বঙ্গবন্ধু প্রথমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন 9 জুলাই 1953। বঙ্গবন্ধু প্রথমে তো প্রতিষ্ঠাকালীন বঙ্গবন্ধুর পদ ছিল যুগ্ম সম্পাদক, বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক হন 9 জুলাই 1953। এরপর বঙ্গবন্ধু এই দলের সভাপতি নির্বাচিত হন কবে, এই একটা তারিখ পরীক্ষা আসার মতো আছে। বঙ্গবন্ধু এই দলের
সভাপতি নির্বাচিত হন 18ই মার্চ 1966। বঙ্গবন্ধু সভাপতি নির্বাচিত হন 18ই মার্চ 1966। শেষ। এই দুইটা তথ্যই এখান থেকে আসার মতো, যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য। বঙ্গবন্ধুর পদ লাভের বিষয়টা, এবং বঙ্গবন্ধু এই দলের সভাপতি হওয়ার পরে মেলাবার সভাপতি হয়েছেন। আর এর পূর্ববর্তী সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, পরবর্তীতে হন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এই দুইজনের নাম মনে রাখতে পারেন। এই দলের প্রথম দুই সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এই পর্যন্ত এখানকার গুরুত্বপূর্ণ কথাবার্তা, এবং এখান থেকে আর কিছু পড়ার প্রয়োজন নেই। এরপরে আরো দল আছে, ন্যাপ ভাসানী, ন্যাপ মুজাফফর, এবং জাতীয় পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি। এগুলো শুধু সাল লিখে রাখতে পারেন মনে চাইলে, আপনাদের যদি মনে চায় কারো লিখে রাখতে পারেন, পরীক্ষা আসার সম্ভাবনা 0%, বাট লিখে রাখতে পারেন। জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয় 1986 সালে, এবং 1978 সালে প্রতিষ্ঠিত হয় বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মানেই কিন্তু বাংলা করলে এটাও জাতীয় পার্টি হয়, দুইটাই জাতীয় পার্টি হয়। একটার নাম জাতীয় পার্টি, আর একটা হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। ন্যাশনালিস্ট পার্টি মানেও জাতীয় পার্টি, এক কথাই। বিএনপি প্রতিষ্ঠিত হয় 1978-এ। দুইটা কথা লিখেই রাখেন, যদি পরীক্ষায় চলে আসবে না যদিও, লিখে রাখেন। বিএনপি প্রতিষ্ঠিত হয় 1978 সালে, আর বাংলাদেশের আরেকটা রাজনৈতিক দল জাতীয় পার্টি, এগুলো কখনোই আসেনি কোনোদিনই। জাতীয় পার্টি এটা প্রতিষ্ঠিত হয় 1986 সালে। একটার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আর একটা হলো লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। এই পর্যন্ত এখানকার ঘটনা শেষ। এখানে আর রাজনৈতিক দল যেগুলো, কোনোটাই আপনাকে পড়তে হবে না কষ্ট করে, এগুলো সব বাদ দেন। সিদ্ধান্ত গৃহীত হয় 53 সালে। 55 সালে এই নাম পরিবর্তন করা হয় আওয়ামী লীগের। এখানে আর কিছুই পড়তে হবে না। এরপরে আসেন বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তারপরে আমরা সুশীল সমাজ এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে দেখব। বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্পর্কিত তথ্য। বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত তথ্য। নির্বাচন ব্যবস্থা বা বাংলাদেশের নির্বাচন। প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? এই তারিখটা যে কেউ একজন বলেন। প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে বাংলাদেশে? 7 মার্চ 1973 সালে। প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। 72 কারা লিখছেন? মাথা পিড়ায় ভেঙে ফেলতে হবে। 72-এ কোনো ইলেকশন হয়েছে বাংলাদেশে? 72-এ সংবিধান কার্যকর হওয়ার পরে যারা 1970 সালে নির্বাচিত গণপ্রতিনিধি, তারা সবাই পদত্যাগ করার পরে তাদের নিয়ে আবার ইলেকশন হয় 7 মার্চ 1973। এই নির্বাচনে আওয়ামী লীগ 299 আসনে জয়লাভ করে, এবং বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। 11তম, বা এটাকে বাংলায় লিখতে হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয় কবে? 30 ডিসেম্বর 2018। এই দিন অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন, বা সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন।
লিখছেন? এইখান থেকে আর কোনো তথ্য নির্বাচন সম্পর্কে দরকার নেই, জাতীয় নির্বাচন সম্পর্কে, কারণ সামনে আবার ইলেকশন আসছে, আপনাদের পরীক্ষার আগেই ইলেকশন হয়ে যাবে। তাই এখান থেকে অহেতুক কোনো তথ্য আমরা পড়ে মাথা ভারী করব না। এখান থেকে যেটা পড়তে পারেন, এখান থেকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে যে তথ্যটুকু পড়তে পারেন সেইটুকু একটু বলে দেই। আহ লিখছেন? Okay, এইখানে লেখেন যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন, বাংলাদেশের স্থানীয়, ওইটা হলো জাতীয় নির্বাচন আর একটা হলো স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনের জন্য স্থানীয় সরকার নির্বাচন আদেশ এটা জারি হয় 1976 সালে। স্থানীয় সরকার নির্বাচন আদেশ এটা জারি হয় 1976 সালে, এবং এইখানে বাংলাদেশে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার গঠনের কথা বলা হয়। 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার গঠনের কথা বলা হয়। 3 স্তর কি কি? প্রথম স্তর হলো জেলা পরিষদ, প্রথম স্তর হলো জেলা পরিষদ, দ্বিতীয় স্তর হলো উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ, আর তৃতীয় স্তর হলো ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে এই 3 ধরনের নির্বাচন ব্যবস্থা চালু আছে। একটা হলো জেলা পরিষদ, একটা হলো উপজেলা পরিষদ, আর একটা হলো ইউনিয়ন পরিষদ। এবং এই জেলা পরিষদ নির্বাচন আইন চালু হয় 2006 সালে। জেলা পরিষদ নির্বাচন আইন, এই সিস্টেমটা বাংলাদেশে চালু হয় 2006 সালে। জেলা পরিষদ নির্বাচন আইন এটা প্রথম চালু হয় 2006 সালে। দেখছেন? জেলা পরিষদ আইন 2006 সালে চালু হয়। উপজেলা পরিষদ আইন প্রথমবার চালু হয় 1982 সালে, যেটা 1983 সালে আইন আকারে প্রকাশিত হয়। 1982 সালে প্রকাশিত হয়, যেটা 1983 সালে আইন আকারে প্রকাশিত হয়। উপজেলা পরিষদ আইন, যেটার মাধ্যমে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় 1985 সালে। 1985 সালে একবার উপজেলা পরিষদ নির্বাচন হয়, আর একবার উপজেলা পরিষদ নির্বাচন হয় 1990 সালে। এরপরে 1991 সালে উপজেলা নির্বাচন ব্যবস্থা বাতিল নামে একটা আইন পাশ করা হয়। এরপরে আবার 1998 সালে উপজেলা নির্বাচন আইন পাশ হয়, যেটা মূলত 2008 সালে একটা সংশোধনী আসে, এবং সেই অনুযায়ী 2009 সালে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। 2009 সালে আবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিছু বুঝতে পারছেন নাকি তারিখ অনেক বেশি হয়ে গেছে? আর ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1976 সালে, এবং মহিলাদের জন্য সংরক্ষিত আসন রেখে ইউনিয়ন পরিষদ নির্বাচন মহিলাদের
সংরক্ষিত আসন রাখা হয় ইউনিয়ন পরিষদে 1997 সাল থেকে। এইখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখেন, সেটা হলো জেলা পরিষদে মোট সদস্য সংখ্যা 21 জন। মোট সদস্য সংখ্যা 21 জন। উপজেলা পরিষদে মোট সদস্য হয় 3 জন। একজন হলো উপজেলা চেয়ারম্যান আর 2 জন হলো উপজেলা ভাইস চেয়ারম্যান, যার মধ্যে একজন হলো মহিলা ভাইস চেয়ারম্যান। আর ইউনিয়ন পরিষদের মোট সদস্য হলেন 13 জন, যার মধ্যে চেয়ারম্যান একজন, 9 জন হলো সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য 3 জন। ওয়ার্ড সংখ্যা থাকে মোট 9টি। যে কোনো ইউনিয়নে বাংলাদেশের মোট ওয়ার্ড সংখ্যা হবে 9টি। বাংলাদেশের যে কোনো ইউনিয়নে মোট ওয়ার্ড সংখ্যা হয় 9টি করে, এবং 9 ওয়ার্ডে 9 জন মেম্বার, এবং 9 ওয়ার্ডের প্রতি 3 ওয়ার্ড করে এক একটা সংরক্ষিত আসন হয়, যেখানে একজন সংরক্ষিত মহিলা সদস্য বা মহিলা মেম্বার থাকে। মোট 3 জন 9 আসনে। এই মোট 3 এবং 6 মোট 9 জন হয়, মানে সরি 9 এবং 3 12 জন হয়, এবং উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একজন, এই হলো 13 জন। আর একটা কথা লিখে রাখেন, 2018 সাল থেকে ইউনিয়ন পরিষদে জাতীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদে জাতীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয় 2018 সাল থেকে। এখানে আর কিছুই প্রয়োজন নেই। এরপর চলেন আমরা সামনে চলে যাচ্ছি। আসেন, এরপরে ভোটিং ব্যবস্থা। ভোটিং ব্যবস্থার মধ্যে হলো 3টা ভোটিং ব্যবস্থা সম্পর্কে লিখবেন না, 2টা সম্পর্কে লিখেন, 3টা দরকার নেই। 2টা সম্পর্কে লেখেন। ভোট ব্যবস্থা, হ্যাঁ, ভোট ব্যবস্থায় একটা ভোটের নাম হলো গণভোট। আমরা তো অলরেডি নির্বাচন বা ভোটিং ব্যবস্থা পড়ে ফেলেছি, তারপরেও আর একটা ভোটিং ব্যবস্থা হলো গণভোট। বাংলাদেশে এ যাবৎ গণভোট হয়েছে 3 বার। এর মধ্যে প্রথম 2 বার হয়েছে প্রশাসনিক কারণে গণভোট, প্রশাসনিক কারণে গণভোট, এবং তৃতীয়বার হয়েছে সাংবিধানিক গণভোট, অর্থাৎ সংবিধানের একটা বিধান পরিবর্তন করার জন্য যে গণভোট, সেটাকে বলা হয় সাংবিধানিক গণভোট। এই 3 বার বাংলাদেশে এ যাবৎকালে গণভোট অনুষ্ঠিত হয়েছে, এবং এটা একটা হলো 1977, একটা হলো 85, এবং একটা হলো 91 সালে। 1977, 1985 সালে। আর বাংলাদেশের সরকার ব্যবস্থা পরিবর্তন করার জন্য 1991 সালে যে ভোটটা হয়েছিল, তার মাধ্যমে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়। এই পর্যন্ত শেষ হলে বলেন। এটা গেল গণভোটের ঘটনা। এবং গণভোটের পরে আর একটা কথা লিখবেন, গণভোটের পরে সেটা হলো, গণভোটের সম্পর্কে একটা কথা লিখে নেন। 2011 সালের পঞ্চদশ সংশোধনীতে গণভোট ব্যবস্থা বাতিল করা হয়। 2011 সালের পঞ্চদশ সংশোধনীতে গণভোট ব্যবস্থা বাতিল করা হয়। গণভোট ব্যবস্থা বাতিল করা হয়।
গণভোট ব্যবস্থা বাতিল করা হয় 2011 সালের পঞ্চদশ বা 15তম সংশোধনীর মাধ্যমে। গেল এই আমাদের গণভোট ব্যবস্থা। এরপরে আর একটা ভোট, সেটা হলো স্ট্র ভোট নামে পরিচিত, বাট এটা সম্পর্কে আপনাদের পড়ার প্রয়োজন নেই, এটা পরীক্ষায় প্রশ্ন আসেনি কখনোই। এরপরে বাংলাদেশে আর একটা অবস্থা জিনিস সম্পর্কে লিখতে পারেন যে বাংলাদেশে জরুরি অবস্থা জারি হয় কয়বার। গণভোট হয়েছে 3বার, জরুরি অবস্থা জারি হয়েছিল বাংলাদেশে 5বার। ওইটা 2016 সালে লিখছেন না 18 সালে লিখছেন? ইউনিয়ন পরিষদের প্রতীকের কথা, জাতীয় প্রতীক অর্থাৎ নৌকা, ধানের শীষ, এই প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদে প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হয় 2018 সালে। জাতীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন। তো এখন আসেন, যেটা আমরা লিখব সেটা হলো বাংলাদেশের, একটু আগে যেটা লিখলাম এটা হলো গণভোট, আর একটা লিখবেন জরুরি অবস্থা। বাংলাদেশে জরুরি অবস্থা জারি হয় এ যাবৎকালে মোট 5বার। জরুরি অবস্থা জারি হয় মোট 5বার। জরুরি অবস্থা জারি হয় মোট 5বার। এইটুকুই শুধু লিখে রাখেন। সালগুলো যদি লিখতে চান সালগুলো লিখে রাখতে পারেন: 1974, 81, 87, 90, 2007। 1974, 1981, 1987, 1990 এবং 2007। এর মধ্যে 2বার জরুরি অবস্থা জারি করেন হোসেন মোহাম্মদ এরশাদ, একবার জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেকবার জিয়াউর রহমানের মৃত্যুর পরে জরুরি অবস্থা জারি হয়েছিল 1981 সালে, যেটা জারি করেন বিচারপতি আব্দুস সত্তার রাষ্ট্রপতি হিসেবে। এবং সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইয়াজউদ্দিন আহমেদ, উনি জরুরি অবস্থা জারি করেছিলেন। যে সালগুলো মনে রাখলেই হবে, এখান থেকে স্পেসিফিক ওইভাবে প্রশ্ন আসার কিছু নেই। আর এখান থেকে একটা তথ্য মনে রাখতে পারেন, একটা কথা যেটা মনে রাখবেন সেটা হলো এরশাদ বিরোধী আন্দোলন, যেটাকে বলা হয় 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। এই আন্দোলনের নেতা হলেন শহীদ নূর হোসেন। এই আন্দোলনটা সম্পর্কে 2 লাইন শুধু লিখে রাখেন: 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি সেনাপ্রধান থেকে সরাসরি দেশের রাষ্ট্রপতি হয়ে যান এবং তিনি ক্ষমতা একেবারে আটকে ধরে বসে আছে, আর কোনোভাবেই ক্ষমতা ছাড়েন না। এইটার বিরুদ্ধে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেই কর্মসূচিকে বলা হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন, যার সূত্রপাত হয় 1987 সালে সরকারের পদত্যাগের দাবিতে। সরকার লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের পদত্যাগের দাবিতে, এবং 6 ডিসেম্বর 1990 সালে এই এরশাদ সরকারের পতন হয়, যার জন্য 10 নভেম্বর 1990 নূর হোসেন শহীদ হন এই আন্দোলনে। এবং নূর হোসেন লিখেছিলেন স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, যার পরিপ্রেক্ষিতে 6 ডিসেম্বর 1990 এরশাদ সরকারের পতন হয়। এরশাদ সরকারের পতন হয়। এই পর্যন্তই লিখে রাখেন, আর কিছুই প্রয়োজন নেই এখানে তারিখ। হ্যাঁ, এরশাদ সরকারের পতন হয় এবং বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আবারও মুক্তি পায়। এরপরে আসেন আমাদের সুশীল সমাজ। কি অবস্থা, লোকজন কই গেল? এই আল্লাহ, 7-8 জন লোক নাই। এই 7-8 জন কারা, কই চলে গেছে? 7-8 জন কই চলে গেছে বলেন?
ওহো, 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 সাউন্ড আসে না, সাউন্ড আসে না। আমি তো, কেমনে হলো এই কথা? এ আল্লাহ, ইন্নালিল্লাহ। 1 মিনিট যাবত হয়ে গেছে। এরশাদের পতনের পর থেকে আর কিছুই শোনেননি আপনারা? এরশাদের পতনের পর থেকে কিছুই শোনেননি? আচ্ছা, ওকে, বুঝতে পারছি। এখন এরশাদের পতনের পরের ঘটনাটা আরেকবার বলি। একটা হলো সুশীল সমাজ, যারা রাষ্ট্রের বাইরে থেকে, রাষ্ট্রযন্ত্র বা সরকারের বাইরে থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং জনস্বার্থ রক্ষায় অবদান রাখে, এদেরকে বলা হয় সুশীল সমাজ। আর এরকমই আরেকটা গোষ্ঠী আছে যাদেরকে বলা হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এরা সুশীল সমাজের থেকে ব্যতিক্রম একটা জায়গায়, যে এরা সংঘবদ্ধ হয়ে জনস্বার্থ আদায়ের জন্য সরকারকে চাপ প্রয়োগ করে। এরা হলো সংঘবদ্ধ জনগোষ্ঠী। আর সুশীল সমাজ হলো কখনো সংঘবদ্ধ জনগোষ্ঠী, কখনো কোনো একক ব্যক্তি, এদেরকে বলা হয় সুশীল সমাজ। এই দুইটা গোষ্ঠীর সম্পর্কে জাস্ট একটু রিডিং পড়বেন, লেকচার শিটে যা লেখা আছে রিডিং পড়বেন। এরপরে আসেন বাংলাদেশের গণমাধ্যম সম্পর্কে যদি বলি। গণমাধ্যম সম্পর্কে বাংলাদেশের বেতার এবং বাংলাদেশের টেলিভিশন, এই দুইটা সম্পর্কে তথ্য পড়বেন, কবে চালু হয় এই সম্পর্কিত। হাবিজাবি তথ্য বেশি পড়ার দরকার নেই। বাংলাদেশের গণমাধ্যম, গণমাধ্যমকে বলা হয় একটা রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ। সরকার, নির্দিষ্ট জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব, এই 4টা জিনিসের বাইরে একটা রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে এবং টিকিয়ে রাখতে একটা রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হিসেবে কাজ করে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম বা গণমাধ্যম। এবং এই গণমাধ্যম দুই ধরনের হয়, একটা ইলেকট্রনিক মিডিয়া আর একটা হলো প্রিন্টেড মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া একটা, প্রিন্টেড মিডিয়া একটা। কয় প্রকার, এটা পরীক্ষা আসতে পারে। মানসিক দক্ষতায় এই প্রশ্নটা এসেছিল লিখিত পরীক্ষায়, বিসিএস 43 খুব সম্ভবত, বা 41তম। গণমাধ্যম কয় ধরনের? 2 ধরনের। একটা হলো প্রিন্টেড মিডিয়া আর একটা হলো ইলেকট্রনিক মিডিয়া। একটাই ভিডিও, খবর এগুলো দেখা যায়, শোনা যায়। আর একটা প্রিন্টেড আকারে প্রকাশ পায়, যেটা হলো আমাদের দৈনিক সংবাদপত্র বা সাপ্তাহিক সংবাদপত্র যেগুলো আছে ওইগুলো। তো বাংলাদেশের গণমাধ্যম, এটা লিখতে গেলে প্রথমে লিখবেন গণমাধ্যম 2 প্রকার। বাংলাদেশের গণমাধ্যম, এখানে প্রথমে লিখবেন গণমাধ্যম 2 প্রকার। গণমাধ্যম 2 প্রকার। একটা হলো ইলেকট্রনিক মিডিয়া আর একটা হলো প্রিন্টেড মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া, এটা হলো রেডিও, টিভি এইগুলো। আর 2 নম্বরে হলো প্রিন্টেড মিডিয়া, সংবাদপত্র, সাময়িকী এইগুলো। সংবাদপত্র, সাময়িকী এইগুলো। 4th স্টেট হবে না স্যার? ও, 4th স্টেটই হয়, হ্যাঁ ঠিক আছে। তো এই হলো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, এই 2 ধরনের মিডিয়া হয়। এই মিডিয়াগুলোর মধ্যে প্রথমে আমরা ইলেকট্রনিক মিডিয়া সম্পর্কে দেখব। এইখানে 2টা জিনিস সম্পর্কেই জানতে হবে। একটা হলো বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে একটা হলো বাংলাদেশ বেতার। এখানে বেতারের সম্পর্কে জানবো, মূলত মুক্তিযুদ্ধ সময়কালীন বাংলাদেশ বেতারের অবদান। আর কিছুই পড়তে হবে না, আর কিছু আসে না। আর বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে জানবেন, জাস্ট কবে প্রতিষ্ঠিত হয়, কবে সম্প্রচার শুরু হয়, এইটুকুই শুধু, আর কিছুই না। বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ বেতার, এটার প্রথম নাম ছিল কি? স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 28 মার্চ 1971 এবং দ্বিতীয় পর্যায়ে এটার সম্প্রচার শুরু হয় 25 মে 1971 কলকাতার বালীগঞ্জ থেকে। পরবর্তীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রই একসময় বাংলাদেশ বেতার হিসেবে আত্মপ্রকাশ করে 1971-এ, দেশ স্বাধীনের পরে। এটা হলো বাংলাদেশ বেতারের তথ্য কণিকা। আর কিছুই এখান থেকে বেতার সম্পর্কে পড়তে হবে না। এখানে শুধু একটা কথা লিখে রাখতে পারেন, বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র আছে 12টি। বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র আছে 12টি।
লিখে রাখেন যে বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র আছে 12টি। আঞ্চলিক কেন্দ্র আছে 12টি। আর এইখানে বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে লেখেন যে বাংলাদেশ টেলিভিশন এটা স্থাপিত হয় 1964 সালে এবং বাংলাদেশ টেলিভিশনে প্রথম রঙিন টেলিভিশন বা রঙিন সম্প্রচার কার্যক্রম চালু হয় 1980 সালে। স্থাপিত হয় 1964 সালে বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় 1964 সালে এবং রঙিন সম্প্রচার কার্যক্রম এটা শুরু হয় 1980 সালে। বিটিভি সম্পর্কে আর কিছুই লেখার প্রয়োজন নেই। এইখানে বিটিভি সম্পর্কে আর কিছুই লেখার প্রয়োজন নেই। একটা জিনিস লিখে রাখবেন, সেটা হলো বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার চালু হয় 2004 সালে। বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি ওয়ার্ল্ড নামে এটার সম্প্রচার চালু হয় 2004 সালে। আর কিছুই না, হাবিজাবি আগডুম বাগডুম তথ্য পরে দরকার নেই। এরপর প্রিন্টেড মিডিয়া আসেন, যেখানে নিউজ পেপার। প্রিন্টেড মিডিয়া হলো নিউজ পেপার, আর এই নিউজ পেপারের মধ্যে তথ্য যেটা পড়বেন, নিউজ পেপারের মধ্যে পড়বেন বাংলাদেশের কিছু সংবাদ সংস্থার নাম, বাসস, ইউএনবি, এই দুইটা। আর পড়বেন বিএনএ, বাসস, ইউএনবি। বাসস মানে হলো বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ সংবাদ সংস্থা। আরেকটা পড়বেন ইউএনবি। ইউএনবি মানে হলো ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, ইউএনবি বা ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। এগুলো হলো বাংলাদেশের সংবাদ সংস্থা, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। এখানে আরেকটা পড়বেন বিএনএ বা বাংলাদেশ নিউজ এজেন্সি, বিএনএ বা বাংলাদেশ নিউজ এজেন্সি, বিএনএ বা বাংলাদেশ নিউজ এজেন্সি। শেষ। এই তিনটা হলো প্রিন্টেড মিডিয়া। আর অনলাইন, বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা কোনটা? BDNews24.com, প্রথম অনলাইন ভিত্তিক সংবাদপত্র BDNews24.com। বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদপত্র BDNews24.com, এটা হলো প্রথম অনলাইন সংবাদপত্র। এখানে আরো কিছু তথ্য মাঝে মাঝে পরীক্ষায় আসে, সেটা হলো বাংলাদেশের অনলাইন পোর্টাল সম্পর্কে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, বাট অনলাইন পোর্টালের সংখ্যা আসলে সুনির্দিষ্ট কখনোই থাকে না, এটা কয়দিন পরপরই পরিবর্তিত হয়। বর্তমানে নিবন্ধিত অনলাইন পোর্টাল আছে 346টি, নিবন্ধিত অনলাইন পোর্টাল আছে 346টি। এটা লিখে রাখেন, নিবন্ধিত অনলাইন পোর্টাল আছে 346টি। এই হলো অনলাইন পোর্টালের কথাবার্তা। এরপর আসেন বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা, ভূ উপগ্রহ ব্যবস্থা এবং বাংলাদেশের প্রথম স্যাটেলাইট। এই তিনটা জিনিস পড়লেই শেষ। সংবাদপত্র সম্পর্কে আরো যা আছে এগুলো আপনারা অলরেডি বাংলায় পড়ে ফেলেছেন। বাংলাদেশের প্রথম সংবাদপত্র নাম পড়েছেন না? দিগদর্পণ, সমাচার দর্শন না সমাচার দর্পণ। এরপরে আরো যেটা আছে বাংলাদেশের সংবাদপত্র সম্পর্কে, তত্ত্ববোধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্তের সম্পাদনায়, কাঙাল হরিনাথ দত্ত ওনার সম্পাদনায় যেটা
প্রকাশিত হয়েছে, গ্রাম বার্তা প্রকাশিকা, এরপর কাজী নজরুল ইসলামের যে সংবাদপত্র আছে এগুলো সব বাংলায় পড়েছেন এবং বাংলায় আবারও পড়বেন। এটা মূলত বাংলারই পড়া, এইখানে ওই জিনিসগুলো নিয়ে আমরা খুব বেশি আর আলোচনা করব না, কারণ বাংলায় একটা টপিকই আছে শুধু বাংলাদেশের সংবাদপত্র নামে, ওইটা বারবার পড়বেন, ওইটা খুবই গুরুত্বপূর্ণ বাংলার জন্য। বাংলাদেশ অংশে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। এখানে যেটা পড়বেন সেটা হলো বাংলাদেশের ডাক ব্যবস্থা, বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা, এটা সম্পর্কে। প্রথম টেলিযোগাযোগ ব্যবস্থা চালু হয় 4 জানুয়ারি 1990। বাংলাদেশে প্রথম টেলিযোগাযোগ ব্যবস্থা চালু হয় 1990 সালে। এটা টেলিযোগাযোগ, স্যাটেলাইট টেলিকমিউনিকেশনস, তাহলেই শেষ। টেলি যোগাযোগ ব্যবস্থা চালু হয় বাংলাদেশে প্রথম টেলিযোগাযোগ চালু হয়, বাংলাদেশে প্রথম টেলিযোগাযোগ ব্যবস্থা অর্থাৎ টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা চালু হয় 1990 সালে। 1990 সালে। এখানে আরেকটা তথ্য লিখবেন, বাংলাদেশে প্রথম ওয়াইফাই বা ওয়াইফাই না সরি ওয়াইম্যাক্স চালু হয় প্রথম 2009 সালে। বাংলাদেশে প্রথম ওয়াইম্যাক্স চালু হয় 2009 সালে। আর প্রথম সেলুলার টেলিফোন চালু হয় 1993 সালে। প্রথম সেলুলার ওয়াইম্যাক্স বা ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয় 2009 সালে। ওয়াইম্যাক্স বা ব্রডব্যান্ড ইন্টারনেট বাংলাদেশে প্রথম চালু হয় 2009 সালে। আর কিছুই এখান থেকে লিখতে হবে না, এই তথ্যগুলো সাধারণত খুব বেশি পরীক্ষায় আসে না। এটা গেল টেলিযোগাযোগ ব্যবস্থা। এরপরে যেখান থেকে লিখবেন সেটা হলো বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রতিষ্ঠিত হয় 2002 সালে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি, বিটিআরসি এরা হলো এই টেলিযোগাযোগ ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে থাকে। এইটা প্রতিষ্ঠিত হয় 2009 সালে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিটিআরসি এরা 2002 সালে প্রতিষ্ঠিত হয়। 2002 সালে প্রতিষ্ঠিত হয় 31 জানুয়ারি। বিটিআরসি লিখে নেন ফুল ফর্ম, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি। টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি, এই অথরিটিটা প্রতিষ্ঠিত হয় 2002 সালে। টেলিকমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি। ডাক ব্যবস্থা আর টেলিযোগাযোগ একই না, টেলিযোগাযোগ হলো টেলিফোনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা, ডাক ব্যবস্থা ছিল চিঠিপত্র আদান প্রদানের যে সিস্টেমটা ওইটা সম্পর্কে। ডাক ব্যবস্থা ভিন্ন জিনিস। টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি গেল এটা। এরপরে টেলিকমিউনিকেশন একসাথে লিখে নেন, আলাদা করে না লিখলেও হবে। টেলিকমিউনিকেশনস গেল এটা। এরা নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশের ওই অথরিটি কেন লিখছি আমি, হ্যাঁ রেগুলেটরি কমিশন এখন বর্তমানে বিটিআরসি কমিশন। ওকে, টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। এরপরে বিটিআরসির পরে আর যেটা সম্পর্কে পড়বেন সেটা হলো বাংলাদেশের সাবমেরিন কেবলের সংযুক্তি, বাংলাদেশের ডাক ব্যবস্থা। ডাক ব্যবস্থায় শুধু নগদ সম্পর্কে পড়বেন, আর কিছুই পড়ার প্রয়োজন নেই। আর বাংলাদেশের প্রথম ডাক টিকিট কবে চালু হয়, ডাক ব্যবস্থা এটা সম্পর্কে পড়বেন। বাংলাদেশে প্রথম ডাক টিকিট চালু হয় 1972 সালে। আর একটা পড়বেন ডাক ব্যবস্থার
মানে ডাক ব্যবস্থা না, এটা কি বলে, বাংলাদেশের ডাক বিভাগ। হ্যাঁ, ডাক ব্যবস্থা না, এটা হলো ডাক বিভাগ চালুকৃত অনলাইন অর্থনৈতিক সেবা নগদ, অনলাইন অর্থনৈতিক সেবা নগদ। এটা চালু হয় 2012 সালে। প্রথমে চালু হয় ই পে নামে, পরবর্তীতে ই পে নামে চালু হয়, পরে এইটার নামই হয় নগদ। ওকে, এই পর্যন্তই হলো বাংলাদেশের ডাক ব্যবস্থা সম্পর্কিত কথাবার্তা। বাংলাদেশ ডাক বিভাগ পরিচালিত অর্থনৈতিক ব্যবস্থার নাম হলো নগদ, যেটা 2012 সালে চালু হয়। আর এখানে আলাদা করে কিছুই পড়তে হবে না, এরপরে যেটা পড়বেন সেটা হলো বাংলাদেশের সাবমেরিন কেবলের সংযোগ ফি এবং বাংলাদেশের স্যাটেলাইট যুগ। বাংলাদেশের সাবমেরিন কেবলের সংযুক্তি এবং বাংলাদেশের স্যাটেলাইট যুগ। বাংলাদেশ সাবমেরিন কেবল, তাহলেই শেষ এটাই। আচ্ছা, লেখেন বাংলাদেশ সাবমেরিন কেবল। সাবমেরিন কেবলের মধ্যে তিনটি কেবল মানে দুইটি কেবলে বাংলাদেশ অলরেডি যুক্ত হয়েছে, দুইটি কেবলে বাংলাদেশ যুক্ত আছে। এর মধ্যে একটা হলো সিমি উই 4, আরেকটা হলো সি মি উই 5। এই দুইটায় বাংলাদেশ অলরেডি যুক্ত আছে। সিমি সাউথ ইস্ট এশিয়া এবং মিডল ইস্ট এবং ওয়েস্টার্ন ইউরোপ, 4 এবং 5 দুইটা লাইনে বাংলাদেশ অলরেডি যুক্ত আছে, এবং নতুন করে বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে যেই লাইনে সিমি উই 5, সেই লাইনটা সিমি উই 6, সেই লাইনটা চালু হবে 2024 সালে। সেই লাইনটা চালু হবে 2024 সালে। প্রথমটায় বাংলাদেশ যুক্ত হয় 2006 সালে এবং দ্বিতীয়টায় যুক্ত হয় 2017 সালে। 2006 সালে এবং দ্বিতীয়টায় যুক্ত হয় 2017 সালে, এবং পরবর্তীতে বাংলাদেশ যুক্ত হবে সি মি উই 6-এ। এইটা যুক্ত হবে 2024 সালে। এগুলো হলো বাংলাদেশ সাবমেরিন কেবল। আর একটা জিনিস সম্পর্কে লিখে নেন, আর এই কেবলগুলোর ল্যান্ডিং স্টেশন সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে, ল্যান্ডিং স্টেশন কই হবে। প্রথমটার ল্যান্ডিং স্টেশন ছিল কক্সবাজার, আর ভবিষ্যৎ যেটা হবে এইটার ল্যান্ডিং স্টেশন কক্সবাজার, আর মাঝখানেরটা ল্যান্ডিং স্টেশন হলো পটুয়াখালীতে, পটুয়াখালীর কলাপাড়ায় ল্যান্ডিং স্টেশন। এই হলো ল্যান্ডিং স্টেশন সম্পর্কে প্রশ্ন আসে যে এইগুলোর ল্যান্ডিং স্টেশন কোথায়। স্যার আমাদের অনেক কিছু কথা আছে, বলেন আপনার কথা বলেন। অনেক কিছু কথা, আকাশ ভাই কই, হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন। আমাদের অনেক কিছু কথা, কি কথা বলেন? আকাশ ভাই কই, হ্যান্ড রেজ করেন। ছেড়ে দিব। ওহো, 45 কই, কি লিখছেন? আপনাদের কথা কই বলেন, অন্য একদিন শুনবো। আজকের মতো বিদায় নিতে হবে, একেবারেই শেষ সময়ে আছি আমরা, আর সময় নেই বললেই চলে। আরেকটা জিনিস করে রাখবেন, সেটা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 বাংলাদেশ প্রেরণ করবে স্যাটেলাইট 1 এবং 2, দুইটা পড়বেন। 1 প্রেরণ করা হয়েছে 2018 সালে এবং 2 প্রেরণ করা হবে 2023-এর শেষ সময়ে, এবং প্রথমটা প্রেরণ করেছে যুক্তরাষ্ট্র, কারিগরি সহায়তা দিয়েছে ফ্রান্স, আর দ্বিতীয়টায় কারিগরি সহায়তা দেবে রাশিয়া। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমভ, এরা সহায়তা দেবে। আজকের মতো একেবারেই সময় নেই, এখানে বিদায় নিতে হবে। এখানেই আমাদের মোটামুটি টপিকও শেষ।
আমাদের ক্লাস, এই যে ক্লাস রাতে চাই, আমাদের কথা আছে, অমুক স্যারের ক্লাস ভালো লাগেনি, এই ক্লাস আবার দেন, এই সংক্রান্ত যে বিষয়গুলো সবগুলো কর্তৃপক্ষকে জানাবেন। কর্তৃপক্ষ এই ব্যাপারে ব্যবস্থা নেবে। আমরা আজকের মতো এখানেই বিদায় নিব। নাম্বারটা জাস্ট একবার লিখে দিচ্ছি, 01896060840414243 840 414243। এই নাম্বারগুলোতে যোগাযোগ করে বললে ওনারা ইনশাল্লাহ বিস্তারিত ব্যবস্থা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।